This is তাপস পাল। যাকে একটা গোটা প্রজন্ম বাংলা সিনেমাতে মহানায়ক উত্তম কুমারের পর সবচেয়ে সফল রোমান্টিক হিরো হিসেবে চেনে। লজ্জা তো করে, কিন্তু উপায় কোথায় বলুন? মার শরীরটা খুব খারাপ। আর এখনকার প্রজন্ম তাকে তার রাজনৈতিক পরিচিতি কিংবা তার চিটফান্ড কাণ্ডে জেল যাওয়া অথবা তার বিখ্যাত ডায়লগ ঘরে ছেলে ঢুকিয়ে দেব এটার জন্যই চেনে। তাদের পুষ্টিকে আমি যা তা করে চলে যাব, আমার ছেলেদের ঢুকিয়ে দেবো করে চলে যাব। বাট তুমি এটা জানলে অবাক হবে যে তাপস পালই হলো বাংলার একমাত্র অভিনেতা যিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে সর্বভারতীয় স্তরে সমস্ত পুরস্কার পেয়েছেন, কিংবা তিনি সেই অভিনেতা যিনি মাধুরী দীক্ষিতের ডেবিউ ফিল্মের হিরো ছিলেন বটে। একটা সময় এমন ছিল যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার এতটাই ডিমান্ড বেড়ে গিয়েছিল যে তাকে বেশ কয়েকটা বড় বড় হিন্দি ছবির অফারকে মানা করতে হয়েছিল। মানে সেই সময় তাপস পালের ক্রেজটা জাস্ট একবার ভাব। অ্যান্ড তার মিষ্টি হাসি এবং তার তাক লাগানো অভিনয় দেখতে হাজার হাজার সাধারণ মানুষ তার ছবি দেখতে হলেও ভিড় করত। অ্যান্ড সেই কারণেই তার এই দীর্ঘ অ্যাক্টিং ক্যারিয়ারে তিনি মোট 400-রও বেশি ছোট বড় ছবিতে অভিনয় করেছেন। তার এই সাকসেসফুল অ্যাক্টিং ক্যারিয়ারের গ্রাফ দেখে তার ক্যারিয়ারের শেষটাও যে অত্যন্ত স্মরণীয় হবে সেটাই ভেবেছিল সাধারণ মানুষ। বাট তার এই একটা ডিসিশন যেন তার সোনায় বাঁধানো ক্যারিয়ারটাকে পুরো 360 ঘুরিয়ে দিল, যার কারণেই একসময় সকলের প্রিয় অভিনেতাই পরবর্তীকালে হয়ে উঠল তাদের ঘৃণার পাত্র, যে কিনা একটা জেলখাটা আসামি, একজন কলঙ্কিত পলিটিশিয়ান এবং বহু বেআইনি কাজের সাথে জড়িত একজন ব্যক্তি। সবাই যেন তাকে তার ভালো দিকগুলো ভুলে গিয়ে তার নিন্দা করতে শুরু করলো বেশি বেশি করে। এন্ড সেই কারণেই তার এই জার্নির এরকম একটা টার্ন রাউন্ড দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে ঠিক কি হয়েছিল তার সাথে। সে কি সত্যিই দোষী ছিল সেই চিটফান্ড কাণ্ডে, নাকি তাকেও ফাঁসানো হয়েছিল? কিংবা একজন দলের এত বড় নেতা যে কিনা দল শুরুর আগে থেকে তাদের সাথে যুক্ত ছিল, তাকেই পরবর্তীকালে দল থেকে এরকম ভাবে বাদ দিয়ে দেওয়া হলো কেন? আর এরকমই আরো নানান প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি আজ থেকে 2 বছর আগের তাপস পালের স্ত্রী ও মেয়ের বেশ কয়েকটা ইন্টারভিউ আমার সামনে আসে। সেই ইন্টারভিউগুলো শুনে আমি এসবের যে কারণ খুঁজে পাই, কিংবা এবারের নির্বাচনে টিএমসির হারের পর তাপস পালের মেয়ের তরফ থেকে দেওয়া এক ইন্টারভিউতে সে যা যা ফাঁস করে সেগুলো দেখার পর আমার 2-এ 4 করতে খুব একটা বেশি সময় লাগে। তাই তুমিও যদি তাপস পালের জীবন নিয়ে এই সমস্ত রহস্য জানতে চাও তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। যতদিন তাপস পাল আমাদের সাথে আছে, কোন সিপিএম এর বাচ্চাকে আমরা ছাড়বে না। আর মেয়েদেরও একটা কথা বলছি, পঠি চেনেন, পঠি দিয়ে গলা হয়। তবে তুমি এটা জানলে অবাক হবে যে তার এই অভিনয় জগতে আসতে তাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মাথায় হাত রাখার মতো বিশেষ কেউ ছিল না। অ্যান্ড তার সাথে ছোট থেকেই তার অ্যাক্টর হওয়ার কোনো প্ল্যানও ছিল না। তার বাবা একজন ডক্টর হওয়ায় বেশ ছোট থেকেই তার স্কুল এবং বাসস্থান বেশ অনেকবারই চেঞ্জ করতে হয়েছিল তাকে। অ্যান্ড এভাবেই দিল্লিতে তার মাসির কাছে থেকে পড়াশোনা করাকালীন জয়া বচ্চনের দাদুর সাথে তার আলাপের মাধ্যমেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি ইন্টারেস্ট আসে তার। অ্যান্ড সেই থেকেই সে প্রায় এক প্রকার ডিসাইডই করে ফেলে যে হয় সে পাইলট হবে, নইলে একজন অভিনেতা হবে। এই করতে করতে অদ্ভুত একটা তখন থেকে আমার ইচ্ছে, আমি প্রবণতা বাড়তে আরম্ভ করে নায়ক হব। ও তখন থেকে তুমি প্রবণতা শুরু হতো। আমার দুটো ছিল, বাবা ডাক্তার, কিন্তু বাবা চাইতেন ডাক্তার হই, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল নয় পাইলট হব, প্লেন চালাবো, আর নয়তো আমি ফিল্ম অ্যাক্টর হব, মানে হিরো হব। অ্যান্ড তার যা ভাবা সেই কাজ। সেই জন্যই দিল্লি থেকে ফিরে এসে ভর্তি হয় নাটকের স্কুলে। অ্যান্ড সেখানেও তার ডিসিপ্লিনের জোরে এরপর বিভিন্ন নাটক এবং যাত্রাতে তার অভিনয় সাধারণ মানুষের বেশ পছন্দ হতেও শুরু করেছিল। অ্যান্ড এই নাটকের পাশাপাশি সে বায়োসায়েন্স নিয়ে কলেজ জীবনের পড়াশোনাও চালাচ্ছিল। অ্যান্ড তার সেই কলেজের এক ক্লার্কের চোখে পড়ে তার অ্যাক্টিং। তারপর সেই ক্লার্ক তাকে বাংলা ছবিতে অভিনয়ের জন্য সুপারিশ করে তখনকার প্রখ্যাত ডিরেক্টর তরুণ মজুমদারের পরবর্তী ছবি দাদার কীর্তির জন্য। কিরে ছাড়ি করবি? আমি ভুরুটা সোজা হয়ে গেল, আমি ছবি করবো? হ্যাঁ, তুই আর কাগজের মধ্যে লিখলো শ্রীবাস ছেলেটিকে পাঠালাম দেখো। অ্যান্ড তার সেই সুপারিশ মতোই কলকাতায় গিয়ে তরুণ মজুমদারের সাথে দেখাও করেন তাপস পাল। বাট বেশ কয়েকদিন ফটোশ্যুট এবং তাকে অবজার্ভ করার পরেও সেই সিনেমাতে তার কি রোল সেটা তখনও তাকে বলাই হয়নি। সে ডেইলি ট্রেন ধরে চন্দননগর থেকে কলকাতা এবং কলকাতা থেকে চন্দননগর যাতায়াত শুরু করে। এভাবে ধীরে ধীরে সেই সিনেমাতে সাইড রোলের চরিত্রেও কাজ করার আশাটাও কমতে শুরু করেছিল তার। বাট সে তখন চমকে যায় যখন একদিন খবরের কাগজে সেই দাদার কীর্তি ছবির পোস্টারের হিরোর জায়গায় তার নাম দেখতে পায়। তো একদিন সকালবেলা উঠে আমার দিদি চিৎকার করছে, বড়দি দুর্গাপুরে থাকেন, খোকন, আমার ডাকতাম খোকন, কখন তোর নাম বেরিয়েছে পেপারে, কই দে তাড়াতাড়ি পেপারটা খুললাম, দাদার কীর্তির নতুন নায়ক তাপস পাল। এন্ড সেটাই ছিল তার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডেবিউ ফিল্ম। আর এখানেই আসে গল্পের কোইন্সিডেন্স। সালটা 1980। এই বছরই প্রয়াত হয়েছিল বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার।
আর এখন পুরো ব্যাপারটা দূর থেকে দেখলে মনে হয় যেন নিয়তি নিজেই লিখে রেখেছিল এই চিত্রনাট্য। একজন কিংবদন্তি বিদায় নিচ্ছেন, আর ঠিক সেই সময় পর্দায় উঠে আসছেন আরো একটা নতুন মুখ, যিনি একদিন লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নেবেন। দাদার কীর্তি রিলিজ হলো, আর হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গাওয়া গানগুলো মুখে মুখে ঘুরতে শুরু করলো সাধারণ মানুষের, এবং তার সাথে ছবিটাও হলো সুপারহিট। তার ফলে রাতারাতি তাপস পাল হয়ে গেল বাংলার নতুন হিরো। এরপর শুরু হলো তাপস পালের স্বর্ণযুগ। 1981 সালে এলো সাহেব, আর এই সিনেমার জন্য সে পেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মানে জাস্ট একবার ভাবো যে যেই ছেলেটা 2 বছর আগেও এটা জানতো না যে সিনেমাতে সে সাইড রোল পাবে কিনা, সেই 2 বছরের মধ্যে জাতীয় স্তরের পুরস্কারও পেল। তারপর শুরু হলো তার একের পর এক হিট ছবির ঢেউ। ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, অমর বন্ধন, গুরু দক্ষিণা, এসব হিট ছবিতে তাপস পাল জুটি বাঁধল মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো নায়িকাদের সাথে। বিশেষ করে দেবশ্রী রায়ের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় ছিল যে 80-র দশকে এই জুটিকে বলা হতো বাংলা সিনেমার সবচেয়ে রোমান্টিক পেয়ার। আর এরপর তাপস পাল শুধু টলিউডেই থেমে থাকেননি, সে এরপর কলকাতা ছাড়িয়ে বোম্বেতে পা রাখল। আর 1984 সালে অবধ সিনেমায় তিনি নায়িকা মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করলেন। হ্যাঁ, ঠিকই শুনেছো, সেই মাধুরী দীক্ষিত যিনি পরে বলিউডের ধাক ধাক গার্ল হয়ে ওঠেন। আমাকে একটা ক্যাসেট দিল, দিয়ে বললো এনো ক্যাসেটটা দিলাম যে মেয়েটি তোমার এগেন্সে করবে, দেখো কেমন লাগে মেয়েটিকে। ও আমি দেখলাম বাহ খুব সুন্দর তো মেয়েটি, দেখতে সুন্দর বলছি না তার, না, কিন্তু এত টোটালিটি কিছু আছে। নিয়ে তার অ্যাক্টিং, তার নাচ সবকিছু নিয়ে আমি ভীষণ ভালো। সেই মেয়েটির নাম হচ্ছে মাধুরী দীক্ষিত, যার প্রথম ছবি অবোধ, যার প্রথম জীবনের বাবার পর যার সাথে যার বুকে পড়েছে তার নাম তাপস পাল। বলা হতো 80-র দশকের তাপস পাল মানেই ছিল সাফল্য, প্রেম আর জনপ্রিয়তার এক নিখুঁত ইকুয়েশন। সিনেমা হলের বাইরে তার পোস্টারে চুমু খেতেন মেয়েরা, ছেলেরা তার হেয়ারস্টাইল কপি করত, এবং এভাবেই সে হয়ে উঠলো বাংলার ঘরের ঘরের স্বপ্নের জামাই। বাট ওই যে কথায় আছে না, সব ভালোরই একটা শেষ থাকে, সেই মতোই হয়তো তারও এই ভালো সময় বেশি দিন স্থায়ী হলো না। আর সেটার কারণ ছিল রাজনীতি। সালটা ছিল 2001। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তখন বাম জামানার বিরুদ্ধে নতুন হাওয়া বইতে শুরু করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তখন তারকাদের দলে নিয়ে আসার একটা স্ট্র্যাটেজি নিচ্ছিল, আর তাপস পাল ছিল তাদের মধ্যে অন্যতম বড় নাম। তাপস পালের স্ত্রীর এক ইন্টারভিউতে শোনা যায় যে তাপস পাল কোনোদিনও রাজনীতিতে নাম লেখাতেই চাননি। তিনি বরাবরই বলেছিলেন যে মানুষ তাকে শিল্পী হিসেবেই চেনে, আর রাজনীতি করলে মানুষ তাকে মেনে নিতে পারবে না। হ্যাঁ, তো একদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নয়না আমার ভীষণই প্রিয়, এবং নয়না আমার স্বামীর হিরোইনও ছিল এখন পলিটিক্সে। তো ওরা দিদিকে নিয়ে আসেন এবং দিদি বলে তাপস তোমাকে তৃণমূল জয়েন করতেই হবে। অত ভাবেনি, ঠিক আছে দিদি বলছে, না বলতে পারে, জয়েন করে। বাট তার শতবারণ সত্ত্বেও মমতা ব্যানার্জি তার বাড়িতে এসেই নিজে রাজি করায়, অ্যান্ড বরাবরই না বলতে না পারা তাপস পাল এভাবেই রাজনীতিতে প্রবেশ করে, যার পর আলিপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন এবং 2006 সালে আবারও জয়ী হন সেম কেন্দ্র থেকে। তারপর 2009 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদও নির্বাচিত হন। 2014 সালে আবারও জয়ী হয়ে দ্বিতীয়বার সাংসদ হন। মানে ভাবো যে একজন রোমান্টিক হিরো যাকে মানুষ চিনত পর্দার কেদার বা সাহেব হিসেবে, সে এখন সংসদে বসছে সমাজসেবার জন্য। অ্যান্ড টু বি অনেস্ট, তার জার্নিটা এখন অবধি একেবারে পারফেক্ট একটা রিয়েল লাইফ সাকসেস স্টোরি ছিল। নায়ক থেকে নেতা দুদিকেই সমান দক্ষতা। বাট সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এরপর তার সাথে ঠিক কি কি হতে চলেছিল, কারণ 2014 সালের জুন মাসে যা ঘটেছিল তা শুধু তাপস পালের কেরিয়ারকেই নাড়িয়ে দেয়নি, কাঁপিয়ে দিয়েছিল সারা দেশ। 2014 সালের 14ই জুন নদিয়ার একটা গ্রামে লোকসভা ভোটের প্রচার চলছে। তাপস পাল তখন কৃষ্ণনগরের সাংসদ, আর সেই জনসভায় তিনি তার কর্মীদের উদ্দেশ্যে এমন কিছু বললেন যা আজও কেউ বিশ্বাস করতেই পারে না যে এটা তাপস পাল বলতে পারে। কারণ তিনি বলেছিলেন সিপিএম যদি তার কর্মীদের উপর আক্রমণ করে তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না, তিনি তাদের ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেবেন। একটা যদি কোনো বিরোধী আজকে তৃণমূলের কোনো মেয়ে, কোনো বাপ, কোনো বাচ্চার গায়ে হাত দেয়, তাদের পুষ্টিকে আমি চাটা করে চলে যাবো, আমার ছেলেদের ঢুকিয়ে করে চলে যাবো। আর তার এই বক্তৃতার ভিডিও খবরের চ্যানেলে ব্রেকিং নিউজ হতে খুব একটা সময় লাগেনি। মানে একবার জাস্ট ভাবো যে একজন সাংসদ যার কাজ মানুষের সুরক্ষা নিশ্চিত করা, তিনি নিজেই প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আর এটা এমন একটা সময় ঘটেছিল যখন দেশ জুড়ে একাধিক হাই প্রোফাইল ঘটনায় মানুষ ইতিমধ্যেই ক্ষুব্ধ এবং উদ্বিগ্নশীল। যদিও সেই সময় তাপস পাল প্রথমে এই কথা অস্বীকার করেন এবং বলেন যে তিনি রেড বলেছিলেন, বাট তারপর যখন তার নিজের স্ত্রী এই ব্যাপারে আপত্তি জানায় তখন সে প্রকাশ্যে এসে ক্ষমা চায় তার এই কাজের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু একটা ক্ষমাপত্র দিয়েই কি এত বড় একটা হুমকি মুছে ফেলা সম্ভব? তোমার মতামত কমেন্ট বক্সে জানিও। আর তাপস পাল নিজেকে এই ঝামেলা থেকে বের করতে না করতেই তার জীবনে আসে দ্বিতীয় ঝড়। আর তুমি যদি তোমার মগজে একটু জোর দিয়ে থাকো তাহলে তোমারও নিশ্চয়ই মনে পড়বে যে আজ থেকে প্রায় 10 বছর আগে বাংলা জুড়ে একের পর এক চিটফান্ড কাণ্ড সামনে আসছিল। সারদা, রোজ ভ্যালি, আরও বেশ কিছু, যেখানে এই কোম্পানিগুলো লক্ষ লক্ষ সাধারণ মানুষের কাছ থেকে অনেক বেশি ইন্টারেস্ট রেট প্রমিস করে টাকা তুলছিল।
আর গরিব মানুষ তাদের সমস্ত পুঁজি এদের ভরসা করে দিয়েছিল। বাট পরে দেখা গেল পুরোটাই একটা বিশাল পঞ্জি স্কিম। এরপর পুলিশ সিবিআই তদন্তে নামে এবং তদন্তে উঠে আসে তাপস পাল কিছু সময়ের জন্য রোজ ভ্যালি গ্রুপের একজন স্বতন্ত্র ডিরেক্টর ছিল। আর সিবিআই এর অভিযোগ ছিল তিনি তার প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে এই কোম্পানিতে টাকা রাখতে এনকারেজ করেছিল, অর্থাৎ তার তারকা ইমেজ ইউজ করে মানুষের ট্রাস্ট গেইন করে তাদের স্ক্যাম করা হয়েছিল। সেই বছরই অর্থাৎ 30 ডিসেম্বর 2016 সিবিআই কলকাতা থেকে তাপস পালকে গ্রেফতার করে। CBI arrested Trinamool Congress MP Tapas Pal in connection with the alleged Rose Valley chit fund scam. পরদিনই তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর। তার সঙ্গে আরেকজন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয় সেম মামলায়। বাট জেলে যাওয়ার পর তার হেলথ কন্ডিশন খারাপ হতে শুরু করে, যার কারণেই তার আইনজীবী আদালতে বলেছিল যে সে ক্লিনিক্যালি অসুস্থ, যেই কারণে বেশিরভাগ সময় তাকে কাটাতে হয়েছিল হাসপাতালে। বাট অন্যদিকে আসে আরো একটা টুইস্ট, কারণ সেই সময় তাপস পালের পরিবার বারবার অভিযোগ করেছিল যে যেই দলের জন্য সে এত বছর ধরে কাজ করেছিল সেই তৃণমূল কংগ্রেস তার গ্রেফতারির সময় তার পাশে দাঁড়ায়নি, তার খোঁজ খবরও নেই। মানে জাস্ট একবার ভাবো যে যখন এই দলটা ঠিকমতো ফর্মও হয়নি, যেটা তো অনেক দূরের কথা, তখন যিনি দলের তারকা প্রচারক যারা গ্ল্যামার দলের ভোট ব্যাংক তৈরি করতে সাহায্য করেছিল, জেলে যাওয়ার পর সেই দলই কি তাকে ভুলে গেল? এন্ড এটাই বোধহয় রাজনীতির সবচেয়ে কঠিন সত্য। যতদিন তুমি কাজে লাগবে ততদিন তুমি একটা তারকা, আর সমস্যায় পড়লে তুমি শুধুমাত্র একটা নাম হয়ে থেকে যাবে। এভাবেই 13 মাস জেল আর হাসপাতালে কাটানোর পর 2018 সালের ফেব্রুয়ারিতে উড়িষ্যা হাইকোর্ট তাকে জামিন দেয়। আর সেখান থেকে কলকাতা ফিরেই তিনি বলেছিলেন যে তিনি কিছু ভুল করেননি। বাট জেল থেকে ফেরার পর তাপস পাল আর আগের মতো ছিল না। ফিজিক্যালি এবং মেন্টালি খুবই ভেঙে পড়েছিলেন তিনি, যার কারণেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে যান। অ্যান্ড এর সাথে সাথেই তার হৃদরোগের সমস্যাও দিন দিন বাড়তে শুরু করে। মানে 2020 17 ফেব্রুয়ারি তাপস পাল মুম্বাই গিয়েছিল তার মেয়ে সোহিনীর সাথে দেখা করতে। সেখান থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দরেই তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে সেখানেই পড়ে যান। পরিবার সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের জুহুর কাছে একটা হাসপাতালে ভর্তি করলেও পরের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে এসে চিরনিদ্রায় চলে যায়। আর তখন তার বয়স ছিল মাত্র 61। জাস্ট ভাবো, যেই মানুষটা একসময় দাদার কীর্তিতে সরল প্রেমিকের চরিত্রে অভিনয় করে সারা বাংলার মন জয় করেছিল, সেই মানুষটাই পরবর্তীকালে ধর্ষণের হুমকি আর আর্থিক প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়েছিল। যে মানুষটাকে একসময় বাংলার মানুষ আইডিয়ালাইজ করতো, টলিউড থেকে বলিউড তার অভিনয়ের প্রশংসা করতো, তার জীবনে যে এরকম একটা পরিণতি হবে সেটা হয়তো তার কোনো ভক্তই দুঃস্বপ্নে ভাবতে পারেনি। অ্যান্ড আমার মতে, মানে আমি তো তাকে পার্সোনালি চিনি না, তবে যত তার ইন্টারভিউ দেখেছি কিংবা তার প্রেস কনফারেন্স বা তার কোঅ্যাক্টরদের থেকে তাকে নিয়ে মতামত শুনেছি, কিংবা সর্বোপরি তার প্রতিবেশীদের থেকে তাকে নিয়ে মন্তব্য শুনেছি, ততই আমার মনে হয়েছে যে সে অত্যন্ত সহজ সরল একটা মানুষ ছিল। হিসাবে মানুষ হিসাবে হি ওয়াজ এক্সেলেন্ট। মানে মনে কোনো প্যাচ নেই, যখন যা চেয়েছি আমরা, যখন যা মানে কি বলবো, যত আমরা প্রবলেমে পড়েছি তাপসদা সবসময় আমাদের সঙ্গে আছে। পুজো হি ইজ দেয়ার, কালী পুজো, দুর্গা পুজো, দাদা এটা হচ্ছে না, চল আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে করে দিচ্ছি। যিনি অভিনয়টাকে যেমন ভালোবাসতেন তেমন শ্রদ্ধাও করতেন। কারণ কয়েকদিন আগেই বাংলার এক নেতা তার প্রতিবেশীদের সাথে কিরকম আচরণ করত বা তার প্রতিবেশীদের তাকে নিয়ে কি মতামত, সেটা নিশ্চয়ই তুমিও শুনেছো। আর সেই কারণেই আমার মতে তার সবচেয়ে বড় ভুল ছিল না বলতে না পারা এবং রাজনীতিতে নাম লেখানো। কারণ রাজনীতিতে নাম লেখানোর পর থেকে তার সাথে কি কি যে হয়েছে সেটা তো এতক্ষণ ধরে শুনলে। বাট তোমরা হয়তো জানো না যে শুধু এসবই না, সেই সময় মানে যেই সময় টিএমসি ক্ষমতায় আসেনি তখন সে বিরোধী দলের হওয়ায় তাকে ছবি পেতে কিংবা তার ছবি হল পেতেও অনেক সমস্যায় পড়তে হয়েছে। বাট তা সত্ত্বেও সে হয়তো তার নেত্রীকে শ্রদ্ধা করে বা তার দলকে ভালোবেসে করেছে যা করার। বাট সে যদি রাজনীতিতে যোগ না দিয়ে সোললি অভিনয়ে ফোকাস করতো, তাহলে সে হয়তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাক্টর হতে পারত। কারণ যেখানে আজ কিছু কিছু অ্যাক্টর 4টে ছবি করেও মহানায়ক আখ্যা পেয়ে যাচ্ছে, সেখানে তাপস পাল তো 400-এরও বেশি ছবি করেছেন। কিন্তু আমার কাছে সেটাই আনন্দের যে আমি ভারতবর্ষের সব পুরস্কার পেয়েছি এবং আজকে মানুষ দেখলে আজও বলে দাদার কীর্তি, আজও বলে গুরু দক্ষিণা, আজও বলে সাহেব, আমি বেঁচে আছি। তখন আমি মনে করি যে আমি বেঁচে আছি। অ্যান্ড আয়রনি হলো এটাই যে এই কথাটা তার ডেবিউ ফিল্মে নিজের একটা ডায়লগই ছিল তার। সেখানে সে বলেছিল যে আমি বড়ই বোকা না ভোমলদা, হয়তো তাই ছিলেন তিনি। কিন্তু এসব সত্ত্বেও তার চিট ফান্ড বা ওরকম ধমকি দেওয়ার কোনোটাই জাস্টিফাইড নয়। এখন তোমার তাপস পালের কেরিয়ার এরকম একটা টার্ন অ্যারাউন্ড নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। অ্যান্ড এখন যদি তোমার মনে হয়ে থাকে যে হঠাৎ করে তাপস পাল কোথা থেকে এলো, তাহলে তোমাকে বলে দিই যে এই চ্যানেলে এটা একটা নতুন সিরিজ, যেখানে আমি বাংলার অ্যাক্টর, ইউটিউবার কিংবা বিভিন্ন ফেমাস পার্সোনালিটিদের কেরিয়ার অ্যানালিসিস করবো এন্ড এটা বোঝার চেষ্টা করবো যে ঠিক কি হয়েছিল তাদের সাথে। তাই আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। এন্ড তুমি হয়তো জানো না যে তাপস পালের মতোই রচনা ব্যানার্জির কেরিয়ারেও রিসেন্টলি একটা বড় টার্ন অ্যারাউন্ড এসছে। সেই বিষয়ে জানতে হলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।